ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমরা গতদিনে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা শুরু করেছিলাম। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ভিতরে আমাদের একটা বিষয় আমরা পড়িয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তো আজকে আমরা আরো দুটো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আর একটা হচ্ছে আমাদের অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো প্রথমে আমরা আসি আমাদের যে বিষয়, সেটি হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করি বা কখন ডায়াগনোসিস করি, হ্যাঁ, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো কি কি। প্রথম কথা হচ্ছে এখানে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে পারসিস্টেন্ট ডেফিসিটস ইন সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন অ্যাক্রস মাল্টিপল কনটেক্সট as manifested by following currently or by history। অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশন বা সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে তার প্রবলেম থাকবে, যেটা হয়তোবা এই মুহূর্তে প্রবলেমটা আছে অথবা এই প্রবলেমের একটা হিস্ট্রি আমরা পাবো। যেমন কি কি থাকতে পারে, একটা থাকতে পারে ডেফিসিট ইন সোশ্যাল ইমোশনাল রেসিপ্রোসি। সোশ্যাল ইমোশনাল রেসিপ্রোসি কথাটার মানে হচ্ছে যে সোশ্যাল যে কোনো একটা ইমোশন, যেমন আমি একজনকে ভেরি গুড বললে তার যে খুশি হওয়া বা খুশি হতে হবে, বা একজন আমাকে বকা দিলে আমার রাগ করতে হবে বা সতর্ক হতে হবে, বা কেউ আমার নামে কোনো বাজে কথা বললো এটা শুনে আমার যে মন খারাপ হওয়া, এরকম যে সোসাইটির সাথে আমার যে একটা ইমোশনাল যে একটা আদান প্রদান, একটা আবেগীয় যে একটা আদান প্রদান, এই জায়গাটাতে আমার যথেষ্ট পরিমাণে ল্যাকিংস থাকবে, একটা প্রবলেম থাকবে। দ্বিতীয় হবে যে ডেফিসিট ইন নন ভার্বাল কমিউনিকেটিভ বিহেভিয়ার্স ইউজড ফর সোশ্যাল ইন্টারাকশন। যেমন নন ভার্বাল কমিউনিকেটিভ, যেমন রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে একটা দেখলাম যে আমার কোনো একটা পরিচিত, আমার কোনো বন্ধু বা আমার কোনো আত্মীয় হেঁটে যাচ্ছে, দূর থেকে কিন্তু আমরা অনেক সময় এভাবে হাত তুলি যে এই হাত তোলার মানে হলো গিয়ে কেমন আছো বা ভালো আছো বা সালাম দিলাম, দূর থেকে একটা নন ভার্বাল একটা কমিউনিকেশন হলো। বা একজন মানুষ আমার বাসায় এলো, তাকে আমি একটু দূর থেকে দেখলাম বা দেখেই তাকে প্রথমে আমি একটা সুন্দর করে একটা হাসি দিলাম। এই যে একটা নন ভার্বাল একটা কমিউনিকেশন। বা অনেক সময় অনেক মানুষ দূর দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা মাথাটা একটু নিচু করে ঝাঁকাই সালাম দেওয়ার ভঙ্গি করি। এই যে নন ভার্বাল যে কমিউনিকেটিভ বিহেভিয়ার গুলো যেগুলো আমাদের সোসাইটিতে আমরা ইউজ করি, এই বিহেভিয়ার গুলোর ক্ষেত্রে তার যথেষ্ট পরিমাণে ডেফিসিট থাকবে। থার্ড ডেফিসিট কি থাকবে? ডেফিসিট ইন ডেভেলপিং অ্যান্ড মেনটেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ। তিনটা জিনিস। একটা হলো নতুন কোনো রিলেশনশিপ সে তৈরি করতে পারবে না, যে তার নতুন কোনো ফ্রেন্ড সে তৈরি করবে সেটা করতে পারবে না, কিংবা তার যারা কাজিন বা তার যারা একটু দূরের আত্মীয় স্বজন, তাদের সাথে যখন প্রথম দেখা হবে, যে সে যে আমার আত্মীয়, তার সাথে আমার কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে, এগুলো সে করতে পারবে না। নতুন কোনো ধরনের রিলেশন সে তৈরি করতে পারবে না এবং কোনো রিলেশনশিপ মেনটেনও করতে পারবে না। যে রিলেশনগুলো অলরেডি আছে, তার একেবারে রক্তের সম্পর্ক, একেবারে আত্মীয় স্বজন, তাদের সাথে রিলেশন মেনটেন করতে গেলে তার যা করার দরকার সেটাও সে করবে না। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ, এবং এগুলো সে বুঝবেও না আসলে। সে যে ইচ্ছা করে করবে না বা ইচ্ছা করে পারে না মেনটেন করতে, ব্যাপারটা আসলে তা না। সে যে এই রিলেশনের যে বিষয়গুলো, যে ইমোশনাল বিষয়গুলো থাকে, এগুলো আসলে সে বুঝেই না। এই ডেফিসিট গুলো তার থাকবে। এরপরে আরেকটা যে বিহেভিয়ার ক্রাইটেরিয়া বি, সেটি হচ্ছে রেস্ট্রিক্টেড রিপিটেড প্যাটার্ন অফ বিহেভিয়ার, ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটিস অ্যাজ ম্যানিফেস্টেড বাই অ্যাটলিস্ট টু অফ দ্য ফলোইং। অর্থাৎ এটা একটা রেস্ট্রিক্টেড অ্যান্ড রিপিটেড প্যাটার্ন অফ বিহেভিয়ার। যে বিহেভিয়ারটা করবে সেটা হলো রেস্ট্রিক্টেড, খুবই সীমাবদ্ধ এবং সীমিত একটা আচরণ, এবং যেটা সে বারবার করবে। এবং এটা একটা আচরণ হতে পারে, এটা কোনো একটা ইন্টারেস্ট বা অ্যাক্টিভিটিসও কিন্তু হতে পারে। কি কি? যেমন স্টেরিওটাইপ অর রিপিটেড মোটর মুভমেন্ট, ইউজ অফ অবজেক্ট অর স্পিচ। স্টেরিওটাইপ বিহেভিয়ার আমরা বলেছিলাম যে রিপিটেড একটা বিহেভিয়ার যেটা হবে পারপাসলেস, হ্যাঁ, কোনো একটা পারপাসলেস রিপিটেড বিহেভিয়ার সে করতে থাকবে, অথবা একটা ইউজ অফ অবজেক্ট। সাধারণত দেখা যায় যে একটা বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের, সে একটা তার ওই যে গাড়ি যেটা সে ছোট থেকে নিয়ে খেলছে, সেই গাড়িটা এখন ভেঙে গেছে, তার রং নষ্ট হয়ে গেছে। তুমি যদি তাকে নতুন আরেকটা গাড়ি এনে দাও, নতুন আরেকটা খেলনা এনে দাও, সেটা তার সে পছন্দ হবে না। সে
ওই জিনিসটা নিয়েই সে খেলবে। অথবা অনেক সময় সেটা একটা খেলনা নাও হতে পারে, এটা একটা এমন কোন একটা অবজেক্ট হতে পারে, ধরো একটা চামচ হতে পারে, একটা বাটি হতে পারে, অথবা একটা হয়তোবা স্পঞ্জের একটা টুকরো হতে পারে, যেটার আসলে কোনো মানে খেলনা হিসেবে আসলে স্বীকৃত না, বাট এটা জাস্ট একটা অবজেক্ট। এই অবজেক্টটাই সে ইউজ করতে থাকবে, বারবার সেটা নিতে থাকবে। অথবা একটা স্পিচ, যে স্পিচটার আসলে কোনো অর্থ নেই, একই কথা সে বারবার বলবে, বারবার বলবে, যেটা কোনো অর্থ নেই, কিন্তু সে বারবারই এটা বলতে থাকবে। ইনসিস্টেন্স অন সেমনেস, যে কথাটি বলছিলাম, যে ওই যে সে যে খেলনাটা নিয়ে সে খেলছে, সে ওইটা নিয়েই শুধু খেলবে। এবং সেমনেস বলতে আরেকটা বিষয়, যে তার চারপাশের পরিবেশ, সে যে ঘরে থাকে সেই ঘরে চেয়ারটা যেখানে রাখা আছে, টেবিলটা যেখানে রাখা আছে, সেই ঘরের মশারির দড়িটা যেখানে টাঙানো আছে, সবকিছু ঠিক একই জায়গায় থাকতে হবে। তুমি যদি তার ঘরের চেয়ারটা একটু সরিয়ে আরেক পাশে নিয়ে যাও, দেখবা যে সেটাতে সে অনেক বেশি রিয়াক্ট করবে, সে খুব অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে, ভায়োলেন্ট আচরণ করতে পারে, কারণ সে চেয়ারটা জায়গা মতো নেই। এই যে ইনসিস্টেন্স অন সেমনেস, মানে কোনো জিনিসের চারপাশের যে পরিবেশ, এই পরিবেশের কোনো পরিবর্তন হওয়া যাবে না, যা ছিল তাই থাকতে হবে। অ্যান্ড ইনফ্লেক্সিবল অ্যাডহেরেন্স টু দ্য রুটিন, তার প্রতিদিনের যা রুটিন, সে প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে ওঠে, প্রতিদিন সকাল 8টায় উঠবে। ঘুম থেকে এসে যতক্ষণ তার মা হচ্ছে গিয়ে মশারি না খুলে দেয়, ততক্ষণ পর্যন্ত সে বিছানা থেকে নামে না। সে প্রতিদিন তার মা এসে মশারি খুলে দিতে হবে, তা নাহলে সে বিছানা থেকে নামবে না। প্রতিদিন দুপুরে 1টার সময় সে হয়তো বারান্দায় গিয়ে বসে থাকে, সে প্রতিদিন দুপুরে 1টার সময় বারান্দায় গিয়েই বসে থাকবে। কোনো কারণে তাকে ওই সময় ওই কাজটা করতে না দিলে সে রিয়াক্ট করবে। অ্যান্ড রাইচুয়ালাইজড প্যাটার্ন অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল বিহেভিয়ার, এবং এই যে মানে এটাকে সে একটা রাইচুয়াল মনে করবে, যে আমার এটা করতেই হবে, সেটা ভার্বাল হোক, নন ভার্বাল হোক, বা যে কোনো ধরনের বিহেভিয়ার হোক। মোট কথা, যে কাজটা সে করবে এবং যে পরিবেশে সে থাকবে, তার কোনো রকমের নড়চড় হওয়া যাবে না, কোনো কারণে বা অকারণে সেটার কোনো পরিবর্তন সে মেনে নিতে পারবে না। অ্যান্ড হাইলি রেস্ট্রিক্টেড ফিক্সড ইন্টারেস্ট দ্যাট আর অ্যাবনর্মাল ইন ইন্টেন্সিটি অর ফোকাস, এবং তার যে এই যে যে কোনো বিষয়ের প্রতি তার যে একটা ইন্টারেস্ট, তার কিন্তু মানে হাইলি রেস্ট্রিক্টেড, অনেক বিষয় নিয়ে সে ইন্টারেস্টেড ব্যাপারটা এরকম না, সে হয়তো বা একটা বা দুটো জিনিস নিয়ে খুব বেশি ইন্টারেস্ট থাকবে, এবং সে ওইটার প্রতি ফিক্সড, সে তার ইন্টারেস্ট ওইখান থেকে চেঞ্জ করা যাবে না। সে যে ধরনের খাবার খায়, সে প্রতিদিন ওই খাবারই খাবে। সে যে কাপড়টা পরে, সে প্রতিদিন ওই কাপড়টাই পরবে। সে যে বিছানায় ঘুমায়, প্রতিদিন ওই বিছানায় ওইভাবেই সে ঘুমাবে। কোনো রকমের মানে চেঞ্জ, সে পরিবর্তন সে মেনে নিতে পারবে না, এই জিনিসটাই এখানে বুঝিয়েছে। অ্যান্ড হাইপার অর হাইপো অ্যাক্টিভিটি টু সেন্সরি ইনপুট অর আনইউজুয়াল ইন্টারেস্ট ইন সেন্সরি অ্যাসপেক্টস অফ এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে যে যে কোনো একটা সেন্সরি ইনপুট, অর্থাৎ তাকে ধরো একটা চিমটি কাটো, বা তাকে একটা বকা দাও, অথবা তাকে ভালো কোনো একটা ধরো একটা কার্টুন দেখালাম, যে কোনো একটা সেন্সরি ইনপুট, এই সেন্সরি ইনপুট নিয়ে তার যে একটা রিয়াকশন হবে, এই রিয়াকশনটা অনেক সময় অ্যাবনর্মাল হয়, যেটা এটা অথবা হয় খুব বেশি সে হাইপার হয়ে যাবে, অথবা হাইপো, একেবারেই সে রিয়াক্ট করবে না, দুটোর যে কোনোটাই হইতে পারে। তাহলে মেন কথা হচ্ছে গিয়ে এই দুইটা, একটা হচ্ছে যে ডেফিসিট ইন সোশ্যাল কমিউনিকেশন, আরেকটা হচ্ছে এই বিহেভিয়ার, রেস্ট্রিক্টেড অ্যান্ড রিপিটেটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার অর ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটিস। এবং the symptoms must be present in the early developmental period. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সিমটমগুলো সাধারণত বলা হয় যে সেকেন্ড ইয়ার অফ দ্য লাইফ, অর্থাৎ 12 মাস থেকে 24 মাস এর মধ্যেই সাধারণত ডেভেলপ করে, এবং ডায়াগনোসিসটা সাধারণত আমরা করি 3 বছরে গিয়ে, অর্থাৎ 3 বছর যখন পুরো হবে তখন গিয়ে ডায়াগনোসিসটা আমরা সাধারণত করি। তবে সেকেন্ড মান্থ থেকে, সেকেন্ড ইয়ার অফ দ্য লাইফ থেকেই সাধারণত এই সিমটমগুলো শুরু হয়ে যায়। And symptoms cause clinically significant impairment in social, occupational and other important areas of current functioning, যেটা সব সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রেই সত্যি। তো এগুলো হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন রিস্ক ফ্যাক্টর কি, কেন হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার? আসলে এখন পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট কারণ স্পেসিফাই করা সম্ভব হয়নি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কেন হয়, এবং আসলে এর প্যাথোজেনেসিসটা কি, কি সমস্যা হয়, এগুলো কিন্তু ভেতরে বা অর্গানিক কি প্রবলেম হয়, এগুলো এখন পর্যন্ত আন্ডার রিসার্চ, এখন পর্যন্ত কোনো কিছু একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। তবে there are some risk factors that are suspected to cause the autism. Number 1 হচ্ছে having an immediate family member with autism, that is genetic cause, অর্থাৎ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের যদি অটিজম থাকে, তাহলে
অটিজমের হওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যায়। যেটা আমরা জেনেটিক মিউটেশন হতে পারে, নতুনভাবে হতে পারে যে ফ্যামিলিতে নেই, ফার্স্ট ডিগ্রি কোনো রিলেশনশিপের মধ্যে বা সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপের মধ্যে নেই, কিন্তু নতুন করেও হতে পারে, জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে। অ্যান্ড ওল্ডার প্যারেন্টস, ইউজুয়ালি বলা হয় যে ওল্ডার প্যারেন্টস, বিশেষ করে কখনো কখনো বলা হয় যে বাবার বয়স যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আসলে অটিজম হওয়ার চান্সটা খুব বেশি থাকে। সো আফটার 40 যে প্যারেন্টসরা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই রিস্কটা খুব বেশি। অ্যান্ড লো বার্থ ওয়েট ইজ সাসপেক্টেড অ্যাজ অ্যানাদার কজ অফ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এবং হচ্ছে এক্সপোজার টু হেভি মেটালস অ্যান্ড এনভায়রনমেন্টাল টক্সিনস, হেভি মেটালসের অথবা এনভায়রনমেন্টাল যে টক্সিন রিলিজ হয় সেগুলো থেকেও আসলে এটি হতে পারে, সাসপেক্ট করা হয়। অ্যান্ড হিস্ট্রি অফ ভাইরাল ইনফেকশন, বিভিন্ন ধরনের যদি ম্যাটার্নাল ইনফেকশন থাকে বিশেষ করে বিফোর বার্থ, সেক্ষেত্রে আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা বেশি। And the fetal exposure of medication such as valproic acid and thalidomide এগুলো যদি থাকে তাহলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে। These are the risk factors. Now come to the management. আসলে যেহেতু এর কজ আননোন, হ্যাঁ, এবং সিমটমের যে প্যাটার্ন গুলো এগুলো আসলে খুব একটু ভাস্ট ধরনের ইম্পেয়ারমেন্ট তৈরি করে, তো ম্যানেজমেন্ট সাধারণত আসলে মাল্টি ডাইমেনশনাল ম্যানেজমেন্ট হয়। বিভিন্ন অ্যাপ্রোচে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। এই সব পেশেন্টদের ক্ষেত্রে কিছু ড্রাগের প্রয়োজন হতে পারে, প্যারেন্টিং এর জন্য প্যারেন্টদের আলাদা ট্রেনিং এর প্রয়োজন হতে পারে, ইভেন যে পেশেন্ট যারা থাকে, যে বাচ্চাগুলো থাকে, তাদের অকুপেশনাল এবং সোশ্যাল স্কিল ট্রেনিং এর জন্য আলাদা কিছু ব্যবস্থা করতে হয়। সো এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ যে মানুষটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছে, যে শিশুটা ভুগছে, সে যেন ভবিষ্যৎ লাইফে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করতে পারে, একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে উৎসাহ দিয়ে থাকি, বা সেক্ষেত্রে সেই ধরনের ব্যবস্থা আমরা করতে পারি। ড্রাগের ক্ষেত্রে সাধারণত যদি এদের কোমরবিডিটি থাকে, অ্যাকচুয়ালি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য সিলেক্টিভ কোনো ড্রাগ নেই বা স্পেসিফিক কোনো ড্রাগ নেই যেটি দিলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে কোমরবিডিটি গুলো যদি থাকে, তাদের যদি কোনো বিহেভিয়ারাল প্রবলেম থাকে, তাহলে সেগুলোর জন্য আমরা অ্যান্টিসাইকোটিক ইউজ করতে পারি। অথবা সাধারণত এই ধরনের পেশেন্টদের কোমরবিডিটি হিসেবে সিজার ডিসঅর্ডার খুব কমনলি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টি কনভালসেন্ট গুলো ব্যবহার করতে পারি, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো ব্যবহার করতে পারি। এই ধরনের তাদের যে নিউট্রিশন মেনটেন করতে হতে পারে, এগুলো দিকে আমরা তাদেরকে ম্যানেজমেন্ট করতে পারি। এবং তাদের লাইফের যে রুটিন থাকে, যে সেমনেস গুলো থাকে, এই রুটিন গুলোকে কতটা প্রোডাক্টিভ করা যায়, তার সাথে বিহেভিয়ারাল থেরাপি দিয়ে তাকে একটু মডিফাই করে কতটুকু প্রোডাক্টিভ একটা রুটিন তৈরি করা যায়, বা সে কোন কাজটা করতে পারে, কোন কাজে পারদর্শী, সে ছবি আঁকাতে পারে কিনা, বা সে হাতের কাজ করতে পারে কিনা, এ ধরনের কোনো পসিবিলিটি যদি থাকে সেগুলোকে খুঁজে সেসব ব্যাপারে তার স্কিলনেস ডেভেলপ করার জন্য আমরা ট্রেনিং দিতে পারি, এবং সেই সাথে প্যারেন্টদেরকে ট্রেনিং দিতে হয়। এখানে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষার ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে ধরো একটা বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোসিস হলো, এখন তার প্যারেন্টসকে তুমি এই কথাটি কিভাবে বলবে? প্রশ্নটি অনেক সময় স্যাররা এইভাবে করে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নাথিং বাট হাউ টু ব্রেক দ্য ব্যাড নিউজ, অর্থাৎ ব্রেকিং ব্যাড নিউজের যে কোশ্চেন, এটা হলো সেই প্রশ্নটাই। তো এটা হচ্ছে গিয়ে যদি কোনো বাচ্চার এরকম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়, তাহলে তার প্যারেন্টসকে আমরা সাধারণত যখন আমরা কাউন্সিলিং করব বা যখন এটা ডিসক্লোজ করব, আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা পজিটিভ কথা বলে এই ডায়াগনোসিসটা তাদেরকে বলার চেষ্টা করব। যেমন আমরা বলতে পারি যে আপনার বাচ্চার যে অসুখটা আমরা সন্দেহ করছি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমরা কখনো বলবো না যে আপনার বাচ্চার এই অসুখের কোনো চিকিৎসা নেই। আমরা এভাবে বলতে পারি যে আপনার বাচ্চার যে অসুখে ভুগছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা নিয়ে সারা বিশ্বে অনেক ধরনের গবেষণা এখন চলছে, গবেষণা অনেক দূর এগিয়েও গেছে। আমরা হয়তোবা আশা করতে পারি খুব শীঘ্রই আমরা এটার জন্য স্পেসিফিক কোনো মেডিসিন পেয়ে যাব। এই মুহূর্তে তার যে ধরনের সমস্যা হচ্ছে, তার বিহেভিয়ারাল প্রবলেম অথবা তার সিজার ডিসঅর্ডার, সেটার জন্য আমরা মেডিকেশন দিচ্ছি, তাহলে তার এই আচরণগুলো একটু ঠিক হবে বা তার এই কনভালশনটা একটু ঠিক হবে। ঠিক হলে আমরা তার ট্রেনিং এর ব্যবস্থা করব, তার জন্য স্পেশাল স্কুলে আমরা লেখাপড়ার ব্যবস্থা করব, এবং ভবিষ্যতে সে যতটা সম্ভব
ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে সে ব্যবস্থা আমরা করব, সেভাবে তাকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এবং এক্ষেত্রে আপনাদেরকেও একটু সহযোগী হতে হবে, আপনাদেরকেও আসলে তার অসুখটা কি সেটা বুঝতে হবে, তার চাহিদা কি সেগুলো বুঝতে হবে, বুঝে দরকার হলে আপনাদেরও একটু ট্রেনিং এর প্রয়োজন হতে পারে। অনেক সময় এই বাচ্চাদের কথা বলার প্রবলেম থাকতে পারে, স্পিচ থেরাপি যদি আমরা অ্যাসেস করে বুঝি যে না স্পিচ থেরাপি তার জন্য বেনিফিশিয়াল হবে, সেক্ষেত্রে আমরা স্পিচ থেরাপির ব্যবস্থা করতে পারি। আমরা গার্জেনকে বলতে পারি যে আপনি অমুক জায়গায় যান, স্পিচ থেরাপির ব্যবস্থা করেন, বা তার জন্য স্পেশাল স্কুলের ব্যবস্থা করেন, স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমরা করতে পারি। অর্থাৎ এইভাবে তাকে কোনো নেগেটিভ কথা না বলে সবসময় তাকে একটা আশার ভিতরে রেখে, একটা হোপ দিয়ে সবসময় তাকে আমরা কথা বলবো বা এই ব্যাড নিউজটা আমরা তাকে জানাবো। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কথাটি বলছিলাম যে এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচে আমাদেরকে ম্যানেজ করতে হবে। এর পরের যে ডিসঅর্ডার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সংক্ষেপে আমরা এটিকে বলি ADHD। এটি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কি হয় ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ায়? প্রথমে হচ্ছে এ পারসিস্টেন্ট প্যাটার্ন অফ ইনঅ্যাটেনশন অর হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি দ্যাট ইন্টারফিয়ার্স উইথ দ্য ফাংশনিং অর ডেভেলপমেন্ট as characterized by number 1 or number 2. Number 1 to আমরা পরে আসছি। তাহলে a persistent pattern of inattention and or hyperactivity impulsivity, inattention থাকবে এর সাথে অথবা আলাদাভাবেও হাইপার অ্যাক্টিভিটি বা ইম্পালসিভিটি তার থাকবে, যেটা তার নর্মাল ফাংশনাল লাইফকে হ্যাম্পার করবে। কি কি? প্রথম কথা হচ্ছে যে ইনঅ্যাটেনশন থাকতে হবে। 6 or more of the following symptoms persisted for at least 6 months to a degree that is consistent with the developmental level, that is inconsistent with the developmental level that negatively impacts directly on social and academic occupational activities। অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো আমরা এখন আলোচনা করব তার ভিতরে কমপক্ষে 6টা বা তার বেশি সমস্যা বা ক্রাইটেরিয়া কমপক্ষে 6 মাস ধরে থাকবে, এবং এই 6 মাস ধরে থাকার কারণে যেটি হবে যে তার সোশ্যাল, অকুপেশনাল অথবা একাডেমিক পারফরমেন্স খারাপ হবে। কি কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে often fails to give close attention to detail or make careless mistake in school work, at work or during other activities। প্রথম কথা হচ্ছে যে মনোযোগের খুব অভাব থাকে। হ্যাঁ, কোনো কাজের ভিতরে সে একেবারে ডিটেল মনোযোগ মানে যথেষ্ট পরিমাণে মনোযোগ দিতে পারবে না, এবং এমন এমন কিছু ভুল করবে, খুব সিলি মিস্টেক করবে যেগুলো আসলে তার করার কথা না। সেটা স্কুলে হতে পারে, কাজে হতে পারে, অথবা যে কোনো অন্য কোনো যে কোনো অ্যাক্টিভিটিসে হতে পারে, যে একেবারে দেখেই বোঝা যাবে যে জাস্ট শুধুমাত্র মনোযোগ না থাকার কারণে একদম কেয়ারলেস একটা মিস্টেক সে করে ফেলছে। যেমন হচ্ছে ওভারলুক অর মিসেস দ্য ডিটেলস অ্যান্ড হোয়াট ইজ ইনঅ্যাকুরেট। যেহেতু সে মনোযোগ দিয়ে কোনো ডিটেল সে দেখবে না বা মনোযোগ দিবে না, সেহেতু তার কাজ আসলে খুব সূক্ষ্ম কাজগুলো সে পরিপূর্ণভাবে করতে পারবে না। and often has difficulty sustaining attention in the task or play activities। শুধুমাত্র পড়ায় না, খেলাধুলার ক্ষেত্রেও দেখা যাবে যে সে একটা জিনিসের প্রতি বেশিক্ষণ মনোযোগ দিয়ে রাখতে পারবে না। পড়তে বসলে একটু পড়ার পরেই যদি সে পড়েও দেখা যাবে একটু এই বইটা পড়ার পরেই আবার আরেকটা বই, তারপরে না ভালো লাগছে না উঠে চলে গেল, তারপরে একটু খেলা শুরু করলো, খেলতে খেলতে একটা জিনিস নিয়ে খেলছে, 2-3 মিনিট পরেই দেখা যাবে যে না ওই জিনিস নিয়ে খেলতে আর ভালো লাগছে না, তখন সে আরেকটা খেলনা নিয়ে খেলবে। মানে কোনো কিছুর মধ্যেই সে তার অ্যাটেনশনকে সাস্টেইন করতে পারবে না। হ্যাজ ডিফিকাল্টি রিমেইনিং ফোকাসড ডিউরিং লেকচার, কনভারসেশন অ্যান্ড লেন্দি রিডিং। অর্থাৎ এই যে লেকচার ক্লাস যে করছে একটা স্টুডেন্ট, যে একটা ক্লাসে তো 30-40 মিনিট কমপক্ষে লেকচার হয়, তো 30-40 মিনিট সে মনোযোগ ধরে রাখতে পারবে না। কিংবা একটা মানুষের সাথে কথা বলছে, কথা বলার মাঝেই দেখা যাচ্ছে যে সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, কথাটা শুনতে পারছে না, এবং কোনো একটা বই বা গল্প সে পুরোটা পড়ে শেষ করতে পারবে না, কারণ সে অ্যাটেনশন ধরে রাখতে পারে না। and often does not seem to listen when spoken to directly। মানে তার সাথে কথা বললেও দেখা যাচ্ছে সে একেবারে ডিরেক্টলি ফেস টু ফেস কেউ কথা বলছে, তারপরেও দেখা যাবে যে তার মনোযোগ নেই, প্রথম 2-3টা লাইন শোনার পরেই তার আর মনোযোগ থাকছে না। and often does not follow through on instructions and fails to finish the school work and chores or duties in workplace।
অর্থাৎ সে মানে কোনো রকমের সে ইনস্ট্রাকশন সে ফলো করতে পারবে না, এবং তার যে কাজগুলো থাকবে, স্কুলে ক্লাস ওয়ার্ক দিল বা কোনো একটা অন্য কোনো একটা ওয়ার্ক বা ডিউটি তাকে দেয়া হলো, সে কোনো কিছুই সে কাজ শেষ করতে পারবে না। স্টার্টস, যেমন এক্সাম্পল লিখেছে যে স্টার্টস টাস্ক বাট কুইকলি লসেস ফোকাস অ্যান্ড ইজিলি সাইডট্র্যাক্ট। মানে লেখা শুরু করলো, বাট একটা হয়তো বা তাকে রচনা বা একটা হয়তো বা হয়তো একটা রাইমস লিখতে দেওয়া হলো, সে শুরু করলো বাট এটাকে সে শেষ করতে পারবে না কোনোভাবেই। এটা দেখা যাবে যে শেষ না করেই সে আরেকটা মধ্যে ঢুকে গেছে। often has difficulty organizing tasks and activities। মানে যে কোনো কাজকে যে একটু গুছিয়ে করবে, এই গুছিয়ে করার মতো তার আসলে ক্যাপাবিলিটি থাকবে না। এই যে যেমন এখানে লিখেছে যে সিকোয়েন্সিয়াল টাস্ক, যে কোনটার পরে কোনটা করতে হবে এটা সে বুঝবে না। ম্যাটেরিয়ালস এন্ড বিলঙ্গিংস ইন অর্ডার, এগুলো সে ডিফিকাল্ট হবে তার জন্য রাখা। মানে সবকিছু সাজিয়ে গুছিয়ে যে রাখবে, নিজের পড়ার টেবিল নিজে গুছিয়ে রাখবে, নিজের কাপড় চোপড়গুলো নিজে গুছিয়ে রাখবে, এগুলো সে পারবে না এবং মেসি হয়ে যাবে, একেবারে মানে লন্ডভন্ড করে ফেলবে সবকিছু। অ্যান্ড ডিসঅর্গানাইজড ওয়ার্কস অ্যান্ড হ্যাজ পোর টাইম ম্যানেজমেন্ট, টাইমও সাধারণত ম্যানেজ করতে পারবে না। অ্যান্ড ফেলস টু মিট দ্য ডেডলাইন, মানে পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে লেখা শেষ করতে পারছে না, বা তাকে কোনো একটা কাজ দেওয়া হলো যে তুমি আগামী 3 দিনের ভিতরে এই কাজটা শেষ করে দিবা, দেখা যাবে সে ডেডলাইন মিট আপ করতে পারবে না, কারণ সে গুছিয়ে কাজ করতে পারে না। and often avoids, dislikes and reluctant to engage in tasks that require sustained mental effort। যে এই কারণে দেখা যাবে যে এরা সাধারণত স্কুলে যাবে না, কারণ স্কুলের কাজ বা হোমওয়ার্ক করতে গেলে অনেকক্ষণ মনোযোগ দিয়ে ধরে রাখতে হয়, এটা তারা পারবে না। কোনো একটা প্রেজেন্টেশন করতে দিলে তারা না, এই প্রেজেন্টেশন অনেক সময় নিয়ে তৈরি করতে হয়, এটা তারা পারবে না। এবং কোনো একটা ফর্ম পূরণ করতে দিলে এই ফর্ম পূরণ করার মতো ধৈর্য তার নেই। এ ধরনের কোনো কাজ তারা করবে না। often loses things necessary for tasks or activities। যেমন স্কুলে গেলে প্রায় দেখা যাবে পেন্সিল হারাচ্ছে, বই হারাচ্ছে, ডায়েরি হারাচ্ছে, খাতা হারাচ্ছে, চাবি হারাচ্ছে, হ্যাঁ, যে কোনো সময় চশমা কই রাখছে খুঁজে পাচ্ছে না, মোবাইল 2 দিন পর পর হারিয়ে যায়, হ্যাঁ, এ ধরনের হলো যে কোনো জিনিসপত্র সে সবসময় হারিয়ে ফেলবে। and is often easily distracted by external stimuli। মানে পড়তে বসলো, বাইরে দিয়ে একটা বাস যাচ্ছে, একটু হর্ন দিল, তার পড়ার মনোযোগ নষ্ট হয়ে গেল। কিংবা হয়তো সে পড়তে পড়তে কেউ একজন পাশে কোনো একটা আরেকজন মানুষের সাথে কথা বলছে, দেখা গেল সে পড়া বাদ দিয়ে ওই লোকের কথা শুনছে। অর্থাৎ সে মনোযোগটা ধরে রাখতে পারবে না, বাইরের যে কোনো স্টিমুলাস থেকেই তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ইজ অফেন ফরগেটফুল ইন ডেইলি অ্যাক্টিভিটিস। তার দিনের যে কাজগুলো সেগুলো সে করতে ভুলে যাবে। যেমন ডুইং কোর্স, তারপর হচ্ছে গিয়ে রানিং errands। and for older adolescents and adults কি হবে, রিটার্নিং কল অ্যান্ড পেইং বিলস, কিপিং অ্যাপয়েন্টমেন্টস। মানে মোট কথা হলো তার আজকে সারা দিনের যা কাজ, যে কাজগুলো তার করার কথা সেগুলো সে করতে পারবে না। 3টা কাজ করতে দিলে একটা করবে, 2টো সে ভুলে যাবে। হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পালসিভিটি। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল অ্যাটেনশন ডেফিসিটের ক্ষেত্রে, এবং হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটি যে আরেকটা ক্রাইটেরিয়া সেটাও তার থাকবে, এবং এখানেও 6টা বা তার বেশি ক্রাইটেরিয়া, কমপক্ষে 6 মাসের বেশি থাকবে। যেমন কি কি, often fidget with and taps hands or feet or squirms in seat। মানে সবসময় দেখা যাবে যে হাত পা নাড়ায়। অনেকে আছে যে টেবিলে বসে পা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, অথবা এরকম ঠক 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 করছে, টেবিলে শব্দ করছে, মানে কোনো সময় সে স্থির হয়ে বসে থাকতে পারবে না। and often leaves seat in situation when remaining seated is expected। অর্থাৎ যে ধরনের জায়গায় তাকে সাধারণত বসে থাকাটা এক্সপেক্ট করা হয়, সেই জায়গায় সে বেশিক্ষণ বসে থাকতে পারবে না। যেমন কোনো একটা সেমিনার হচ্ছে, সে একটু পরপর উঠে হাঁটছে, চেয়ার ছেড়ে উঠে এদিক ওদিক যাচ্ছে। ক্লাসে বেশিক্ষণ সে চেয়ারে বসে থাকতে পারবে না, একবার উঠছে একবার যাচ্ছে। কিংবা তার অফিসের কোনো একটা ওয়ার্ক প্লেসে, এটা সাধারণত অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারটা অ্যাডাল্ট এজেও গিয়ে হতে পারে, বা অ্যাডাল্ট এজেও সাধারণত এটা কন্টিনিউ করতে পারে। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্ক প্লেস বা অফিসে গিয়েও তারা তার চেয়ারে বেশিক্ষণ সে বসে থাকতে পারবে না। and often runs about or climbs in situation where it is inappropriate। তার যেখানে থাকার কথা না সে সেখানে গিয়ে যাবে, দৌড়ে ঢুকে পড়বে। যেমন কোনো একটা হচ্ছে গিয়ে
ঘরে তাকে এই মুহূর্তে অন্য একটা ঘরে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে দৌড়ায় গিয়ে ওই ঘরের ভিতরে ঢুকবে। বা কোনো একটা মিটিং হচ্ছে একটা মিটিং রুমে, যেখানে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে সে চলে যাবে, এরকম কাজ করবে। and often unable to play or engage in leisure activities quietly। যেমন অনেকে আছে যে লিজার অ্যাক্টিভিটিস, অবসর সময়ে বসে বসে বই পড়ে, কেউ বা হয়তো গান শুনে, বা কেউ বা হয়তো একটা ম্যাচ দেখে। তো সে এই লিজার অ্যাক্টিভিটিস গুলো সে করতে পারবে না, অর্থাৎ যেখানে বেশিক্ষণ বসে থাকতে হবে সেখানে সেই ধরনের কাজগুলো সে কখনোই করতে পারবে না। ইজ অফেন অন দ্য গো অ্যাক্টিং অ্যাজ ইফ ড্রাইভেন বাই এ মোটর। মানে মনে হবে যে সব সময় তার ভেতরে একটা মেশিন লাগিয়ে দেওয়া আছে, একটা মোটর লাগিয়ে দেওয়া আছে, এবং সব সময় সে চলছে, সে কোনো সময় কোনোভাবেই সে বসে থাকতে পারবে না। ইজ আনএবল টু বি অর আনকমফোর্টেবল বিং স্টিল ইন এক্সটেন্ডেড টাইম। মানে একটা দীর্ঘ সময় চুপচাপ বসে থাকা, এটা তার দ্বারা সম্ভব না। যেমন রেস্টুরেন্টে গেলে বসে থাকতে হয়, কোনো মিটিং এ বসে থাকতে হয়, এইটা তার দ্বারা করা সম্ভব না। অ্যান্ড অফেন টক্স এক্সেসিভলি, প্রচুর কথা বলে। যেহেতু সে সবসময় অস্থির থাকে, কোনো কাজ নাই, সো সে কথা বলবে, অনেক সময় এরকমও হতে পারে। অ্যান্ড অফেন সরি অ্যান্ড অফেন ব্লার্টস আউট অ্যান আনসার বিফোর এ কোশ্চেন হ্যাজ বিন কমপ্লিটেড। মানে তাকে কোনো একটা কোশ্চেন করার আগেই আনসার দিবে, প্রশ্নটা যে পুরাপুরি শুনবে এইটুকু ধৈর্যও তার নাই। হ্যাঁ, তাকে হয়তো তুমি কেমন বলতেই, হ্যাঁ ভালো আছি, এখন তুমি কেমন ছিলে, বা তুমি কেমন থাকবে ভবিষ্যতে, নাকি তুমি কেমন আছো, কি প্রশ্ন করবে, এইটুকু শোনার পর্যন্ত তার ধৈর্য নাই। and often has difficulty waiting his or her turn। যেমন কোনো একটা কিউয়ে দাঁড়ালো, যে সেখানে যেমন ব্যাংকে হতে পারে, বা ধরো স্কুলেই হলো, বা স্কুলে কোনো একটা কিউয়ে তাকে দাঁড়াতে হলো। তো কিউয়ের সামনে তার সামনে হয়তো বা 8 জন 10 জন ছেলে দাঁড়িয়ে আছে, তার টার্ন কখন আসবে এ পর্যন্ত সে ধৈর্য ধরতে পারবে না। often interrupts or intrudes on others। যেমন অন্যরা কেউ কথা বলছে, তার ভিতরে গিয়ে দেখা গেল যে ওর কথা বলার কোনো প্রয়োজন নেই, দুজন মানুষের কনভারসেশনের ভিতরে সে গিয়ে অযাচিত ভাবে এবং উইদাউট এনি এক্সপেকটেশন সে কথা বলা শুরু করে দিল। মে স্টার্ট ইউজিং আদার পিপলস থিংস উইদাউট আস্কিং অর রিসিভিং পারমিশন। যে কোনো একটা জায়গায় গেল, যেমন এ ধরনের পেশেন্ট আমাদের চেম্বারে সাধারণত আসে, আমাকে না বলেই দেখা গেল যে আমার পেন হোল্ডার থেকে পেন তুলে নিয়ে আমার প্যাডের মধ্যে লেখা শুরু করে দিল। যে সেইটা প্রয়োজন মনে করে না যে আমি যে ডাক্তারের পেনটা নিব, প্যাডে লিখবো, এটা আমাকে পারমিশন নিতে হবে কিনা, এ ধরনের কোনো বিষয় প্রয়োজন মনে করবে না। সে সামনে যা পাবে সেটা নিয়ে ইউজ করা শুরু করে দিবে। আর কি হবে, যে সেভারাল inattentive or hyperactive impulsive symptoms were present prior to the age of 12 years। এটা কিন্তু আসলে যদিও অ্যাডাল্ট এজে গিয়েও এটা থাকে, কিন্তু শুরুটা হতে হবে 12 বছর বয়সের আগে। And several inattentive or hyperactive impulsive symptoms are present, sorry, several inattentive or hyperactive impulsive symptoms are present in 2 or more settings। অর্থাৎ দেখা গেল যে 2 বা তার বেশি সেটিং এ এই হাইপার অ্যাক্টিভিটি এবং ইনঅ্যাটেন্টিভ যে প্রবলেম, এটা থাকতে হবে। একটা বাচ্চা শুধুমাত্র বাসায় দুষ্টমি করে, বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করে না, কিন্তু স্কুলে বা বাইরে কোথাও বেড়াতে গেলে তার হাইপার অ্যাক্টিভিটি থাকে না, বা হচ্ছে গিয়ে সে অমনোযোগী থাকে না, তাহলে কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ বলা যাবে না। অথবা বাচ্চা বাড়িতে ভালোই থাকে, অন্য বাসায় গেলেও ভালোই থাকে, খেলাধুলাও ভালোই করে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্কুলে গেলে সে পড়ালেখায় মনোযোগ দেয় না, তাহলেও কিন্তু তাকে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বলা যাবে না। অ্যাটলিস্ট 2 or more সেটিংসে হতে হবে, যেমন অ্যাট হোম, স্কুল, ওয়ার্ক, অর উইথ ফ্রেন্ডস অর রিলেটিভস অর ইন আদার অ্যাক্টিভিটিস। অ্যাটলিস্ট দুটো বা তার বেশি সেটিংয়ে যখন গিয়ে দেখা যাবে যে না, সে আসলে এই অ্যাটেনশন ধরে রাখতে পারে না, বা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, বা ইম্পালসিভলি কোনো কাজ করে ফেলে, তখন আমরা এটাকে বলবো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ disorder। And there is a clear evidence that the symptom interferes with or reduce the quality of social, academic and occupational functioning, যেটি অনেক পুরাতন কথা, যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রেই আমরা এটা বলে থাকি। এখন হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, কেন হয়? সেই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো এখানেও মানে বলতে হয় যে আসলে কেন হয়, এর মানে একেবারে স্পেসিফিক করে
কজ বলাটা আসলে ডিফিকাল্ট, এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই। তবে রিস্ক ফ্যাক্টর হিসেবে প্রথম যে জিনিসটিকে সন্দেহ করা হয় সেটি হচ্ছে জেনেটিক। যদি রিলেটিভের ভিতরে থাকে, ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভের ভিতরে থাকে, তাহলে তার হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। প্রিম্যাচিউর বার্থ একটা কজ হতে পারে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, এটা এখনো বিলিভ করা হয়। অ্যান্ড ম্যাটার্নাল এক্সপোজার টু অ্যালকোহল অর এনি আদার ড্রাগস, যদি গর্ভবতী মা সে যদি অ্যালকোহল, যদি আমাদের দেশে এটি খুব একটা কমন না, তারপরেও অ্যালকোহল এবং যদি সাবস্টেন্সে হিস্ট্রি থাকে তাহলে কিন্তু হতে পারে। অ্যান্ড এক্সপোজার টু এনভায়রনমেন্টাল টক্সিন সাচ এস লেড পয়জনিং যদি হয় তাহলে সেক্ষেত্রেও হতে পারে। এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্ট সাধারণত আমরা দুই ধরনের ম্যানেজমেন্ট করি। এখানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আমরা প্রথমে আসি। এখানে সাইকোস্টিমুলেন্ট আমরা ব্যবহার করি। হ্যাঁ, যদিও হাইপার অ্যাক্টিভিটি থাকে, অ্যাটেনশন ডেফিসিট থাকে, কিন্তু তারপরেও আমরা এখানে সাইকোস্টিমুলেন্ট ব্যবহার করি। এখানে মিথাইল ফেনিডেট অথবা অ্যাটোমোক্সেটিন আমরা সাইকোস্টিমুলেন্ট হিসেবে ব্যবহার করি। অনেক সময় আমরা সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে অ্যান্টিসাইকোটিক যেমন রিসপেরিডন বা অ্যারিপিপ্রাজোলও ব্যবহার করি। এবং নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে এখানে আমাকে প্যারেন্টসকে ট্রেন্ড আপ করতে হবে যে হাউ টু ডিল উইথ দিস বেবি অর হাউ টু ডিল উইথ দিস চাইল্ড, তার সাথে কিভাবে আচরণ করতে হবে, তাকে কিভাবে রিওয়ার্ড দিতে হবে, কিভাবে পানিশমেন্ট দিতে হবে, তার বিহেভিয়ারটাকে কিভাবে মডিফাই করতে হবে। হ্যাঁ, বিশেষ করে তার যে সে যখনই যা আবদার করবে তখন সেটা মেনে নেওয়া যাবে না, কিংবা ওষুধ দেওয়ার পরে ওষুধ এখানে প্রথম কাজ, এবং তারপরে তাকে যে রিওয়ার্ডিং সিস্টেম, যে তুমি যদি এই কাজগুলো আজকে সারাদিনে করতে পারো তাহলে তোমাকে এরকম একটা রিওয়ার্ড দেওয়া হবে। সেটা একটা ছোট চকলেট হতে পারে, ছোট একটা খেলনা হতে পারে, কিংবা একটা স্টিকার হতে পারে, কিংবা স্টার হতে পারে, যে তোমাকে সারাদিন আজকে ভালো কাজ করলে তোমাকে আমি একটা স্টার দেব। এভাবে তুমি যদি উইকেন্ডে 5টা স্টার জোগাড় করতে পারো তাহলে তোমাকে আমি বাইরে কোথাও ভালো একটা জায়গায় খেতে নিয়ে যাব, বা কোনো একটা শিশু পার্কে তোমাকে আমি খেলতে নিয়ে যাব। এরকম ভাবে একটা রিওয়ার্ড সিস্টেমের মাধ্যমে তার বিহেভিয়ারটাকে আমরা মডিফাই করতে পারি। এই বিহেভিয়ারাল থেরাপির ক্ষেত্রে যেহেতু প্যারেন্টসরাই তার বাচ্চার সাথে সবসময় থাকবে, 24 ঘন্টা থাকবে, প্যারেন্টসদেরকে আমরা এই ব্যাপারেও ট্রেন্ড আপ করতে পারি, এবং ডিজিজ সম্বন্ধে, ট্রিটমেন্ট সম্বন্ধে প্যারেন্টসদেরকে আমাদের যথেষ্ট পরিমাণে এডুকেশন দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আর নেক্সট দিনে আমরা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো, এবং আমার এই সাইকিয়াট্রিক সিরিজের সম্ভবত সেটাই শেষ ক্লাস, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেবার চেষ্টা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।